আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহনুর আহমেদ, টুঙ্গী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের নিয়মিত একজন শিক্ষার্থী। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা এবং বাংলাদেশের ভ্যাট আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং ভ্যাটের সঙ্গে বেসিক পরিচয় করে দেব। তো আর বেশি কথা না বাড়াই, এখন আমরা কিছু টপিকস পয়েন্ট আকারে সাজাইছি, এর উপর ভিত্তি করে আমরা আমাদের আলোচনা আজকে কন্টিনিউ করব। এখানে যে ৯টি পয়েন্ট সাজানো হয়েছে এটা মূলত ভ্যাটের বেসিক কিছু ধারণা দেওয়া। পর্যায়ক্রমে আমরা ভ্যাটের নির্দিষ্ট পয়েন্ট ভিত্তিক প্রেজেন্টেশন তৈরির মাধ্যমে বিষয়গুলো আলোচনা করব। তো এখানে যে পয়েন্টগুলা উপস্থাপন করা হয়েছে তার মধ্যে প্রথম হইল ভ্যাট মূল্য সংযোজন কর কি, ভ্যাটের উদ্দেশ্য ও গুরুত্ব কি, ভ্যাট কে পরিশোধ করে এবং কে আদায় করে, পিন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার কি এবং কেন প্রয়োজন, ইনপুট ভ্যাট ও আউটপুট ভ্যাটের মধ্যে পার্থক্য কি, নেট ভ্যাট পেয়েবল কিভাবে নির্ণয় করা হয়, বাংলাদেশের প্রচলিত ভ্যাট হার কত, ভ্যাটের জন্য কোন কোন নথি ও রেকর্ড সংরক্ষণ করতে হয়, একজন ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব কি কি। তো আমরা প্রথম পয়েন্ট অনুযায়ী ভ্যাট বা মূল্য সংযোজন কর কি এই বিষয়ে একটু বেসিক আলোচনা করব। তো প্রথম বিষয়টা হলো ভ্যাট কি। ভ্যাট ইংরেজি শব্দ, এটা একটা সংক্ষিপ্ত রূপ যার পূর্ণ রূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় মূল্য সংযোজন কর। এটি একটি পরোক্ষ কর ব্যবস্থা বা ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাট বলতে সাধারণত বোঝানো হয় কোনো পণ্য বা সেবা সরবরাহ বা বিক্রয়ের প্রতিটি স্তরে যে নির্দিষ্ট মূল্য সংযোজন হয় তার উপর যে কর আরোপ করা হয় তাকে ভ্যাট বলা হয়। এটা কিভাবে কাজ করে? কোনো পণ্য বা সেবা উৎপাদন, আমদানি ও বিক্রয়ের প্রতিটি ধাপে যে অতিরিক্ত মূল্য সংযোজিত হয় তার উপর ভ্যাট আরোপ করা হয়। বাংলাদেশে ভ্যাট পরিচালিত হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 এবং ভ্যাট বিধিমালা 2016 অনুসারে। তো আমরা এখানে ভ্যাট কি এই সম্পর্কে ছোট্ট একটা বিষয় জানতে পারলাম, একটু ধারণা লাভ করলাম। এর পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখব ভ্যাটের উদ্দেশ্য। মূলত এখানে এনবিআর এর উদ্দেশ্য এবং ভ্যাটের উদ্দেশ্য সমন্বিত একটা স্লাইড দেখানো হয়েছে। যেমন ভ্যাটের উদ্দেশ্য বলতে রাজস্ব সংগ্রহ, এনবিআর কর্তৃক সরকারের নির্দিষ্ট রাজস্ব লক্ষ্য আদায়ের উদ্দেশ্যে রাজস্ব ভ্যাট সংগ্রহ করা হয়, যা দেশের অর্থ-সামাজিক উন্নয়ন এবং মানুষের দেশের জনগণের মৌলিক প্রয়োজন নিশ্চিত করার উদ্দেশ্যে এবং অবকাঠামো উন্নয়নের জন্য রাজস্ব সংগ্রহ করা হয়। স্বচ্ছতা, কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। স্বচ্ছতা নিশ্চিত বলতে ভ্যাট আদায়ের যে পদ্ধতি সেটা নিশ্চিত করা। কারণ যদি ভ্যাট আদায়ের তুলনায় ভ্যাট আদায়জনিত ব্যয় বা অস্বচ্ছতা পরিলক্ষিত হয় তাহলে সরকারের উদ্দেশ্য অর্জন হবে না এবং নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী ভ্যাট আহরণ সম্ভব হবে না। লেনদেন নথিভুক্ত করা, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা লেনদেন নথিভুক্ত করা খুবই প্রয়োজন, কারণ নথিভুক্ত না করলে পরবর্তীতে কোনো কিছু হিসাব পূর্ণাঙ্গভাবে নির্ণয় করা সম্ভব নয়।
নথিভুক্ত বলতে সাধারণত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য এবং কাঁচামাল পারচেজ করে বা ক্রয় করে, বিক্রয় করে, প্রসেসিং করে, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত হয়। যদি এই কার্যক্রমগুলো নথিভুক্ত না করা হয় তাহলে ভ্যাটের সঠিকভাবে হিসাব বা ক্যালকুলেশন করা সম্ভব হবে না এবং আহরণ করাও সম্ভব হবে না। কর ফাঁকি হ্রাস: কর ফাঁকি হ্রাস এনবিআর বা ভ্যাটের মূল উদ্দেশ্য একটা, কারণ কর ফাঁকি হ্রাস করতে না পারলে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করে কর ফাঁকি কমিয়ে আনার। এরপর যেটা আসবে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ভ্যাট গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ ভ্যাট আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এরপর যে জিনিসটা আসবে ডিজিটাল কর ব্যবস্থাপনা। ডিজিটাল কর ব্যবস্থাপনা বলতে বর্তমান সরকার ম্যানুয়ালি কর ব্যবস্থার থেকে ডিজিটাল কর ব্যবস্থার দিকে ক্রমান্বয়ে ঝুঁকে, কারণ ডিজিটাল কর ব্যবস্থার মাধ্যমে হিসাবে সঠিকভাবে সংরক্ষণ করা এবং নির্দিষ্ট হিসাব নিকাশ সংরক্ষণ করা এবং হিসাবের নির্ভুলতা বৃদ্ধি পায়। তো এই বিষয়গুলো হচ্ছে ভ্যাটের বা এনবিআর এর মূল উদ্দেশ্য সমূহ। এর বাহিরেও আরো উদ্দেশ্য আছে, এগুলো হলো মূল উদ্দেশ্য। এরপর আমরা যে বিষয়গুলো দেখব, ভ্যাটের দায়িত্ব কে কি করে, মানে ভ্যাট কিভাবে কোন প্রসেসে কাজ করে বা কে সংরক্ষণ করে কে প্রদান করে, এই বিষয়টাই এখানে মূলত বোঝানো হয়েছে। আমরা হয়তো অনেকে অবগত আছি ভ্যাট এর মূল প্রবক্তা বা মূল প্রদানকারী হচ্ছে একজন ভোক্তা, যে কোনো পণ্য বা সেবা চূড়ান্ত ভোগ বা ব্যবহার করবে, তিনি হলো ভ্যাটের প্রকৃত বহনকারী। তো এক্ষেত্রে প্রথমে আমাদের যেই এই মানে দায়িত্বটা যার উপর আসে এনবিআর এর উপর, সরকার এনবিআর কর্তৃক রাজস্ব আদায় করে থাকে। এনবিআর দেশের ভ্যাটের নীতি নির্ধারণ, আইন বিধি প্রণয়নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভ্যাট আদায় এবং ভ্যাটের আহরণ বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালায়। এরপর ভ্যাট আদায়ের জন্য এনবিআর সরাসরি ব্যবসায়ীদের উপর নির্ভরশীল, কারণ একজন ব্যবসায়ী জনগণ বা ভোক্তার পক্ষ হতে ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়। যেমন নিবন্ধিত ব্যবসায়ী, নিবন্ধিত ব্যবসায়ী বলতে সকল ব্যবসায়ীকে বোঝানো যায় না, কারণ নিবন্ধিত ব্যবসায়ী ছাড়া সরকার ভ্যাট সংগ্রহ করতে পারে না। নিবন্ধিত ব্যবসায়ী বলতে বিন সার্টিফিকেট আওতাভুক্ত ব্যবসায়ী। ব্যবসায়ী ভ্যাট সংগ্রহ করে সরকারের কাছে জমা দেয় এবং নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে। ভ্যাট রিটার্ন বলতে মূসক 9.1, এটি একটি মাসভিত্তিক রিটার্ন, যেখানে সরকারের মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা ভ্যাট জনিত লেনদেন সংগঠিত হয়, তার একটা মানে পূর্ণাঙ্গ স্টেটমেন্ট। এরপর যেটা আসবে ভোক্তা। ভোক্তার কাছ থেকে মূলত ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করে। ভোক্তা শেষ পর্যন্ত ভ্যাট এর প্রকৃত বহনকারী হলেন ভোক্তা। পণ্য বা সেবা ক্রয়ের সময় মূল্যের সাথে ভ্যাট পরিশোধ করেন, কারণ একজন ভোক্তা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করে থাকেন, কোনো ব্যবসায়ী উদ্দেশ্য ব্যতীত। এজন্য এর প্রকৃত বহনকারী বা ভ্যাটের প্রকৃত বহনকারী একজন ভোক্তা। তো এখানে আমরা ভ্যাটের দায়িত্ব কে কি করে এই বিষয়ে একটু ধারণা লাভ করলাম। এর পরবর্তী যে বিষয়টা আসবে আমাদের ভ্যাট নিবন্ধন বা বিন কি। এর আগে আমরা নিবন্ধিত ব্যবসায়ী একটা কথা বলছিলাম, এখানে বিস্তারিত জানবো। বিন, বিআইএন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার,
বিন হলো ব্যবসায়ীদের একটি অনন্য শক্তিশালী নম্বর যা এনবিআর প্রদান করে। আইনগতভাবে প্রযোজ্য হলে প্রতিটি ব্যবসায়ীকে বিন নিতে হয়। আইনগতভাবে প্রযোজ্য বলতে বাংলাদেশে নির্দিষ্ট কিছু নিয়ম ও বিধি রয়েছে যে বিধির আওতায় আসলে একজন ব্যবসায়ীকে বিন সার্টিফিকেট নিতে হবে। বিন সার্টিফিকেট হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে আলাদা করার জন্য একটা অনলাইন ভিত্তিক ১৩ ডিজিটের একটি শনাক্তকারী নাম্বার, যার মাধ্যমে এনবিআর প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে আলাদাভাবে চিহ্নিত করে। বিনের কাজ হচ্ছে ভ্যাট নিবন্ধন। বিনের সহ ভ্যাট নিবন্ধন সম্পন্ন করতে হয়। রিটার্ন জমা। বিনের মাধ্যমে নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। চালান ইস্যু, মানে একজন ব্যবসায়ী বিন সার্টিফিকেট পাবার পর ভ্যাট সম্পর্কিত যেই আইন, নিয়ম এবং কার্যক্রমগুলো গ্রহণ করতে হবে তা বিন পাওয়ার পরই সংগঠিত হয়। হিসাব সংগ্রহ, সকল ভ্যাট সংক্রান্ত সকল হিসাব সংরক্ষণ করতে হবে নির্দিষ্ট নথিপত্রে বা রেজিস্টার মেনটেন করতে হবে, যেটা বলা হয়। এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা হলো ব্যবসায়িকের প্রথম ভ্যাটের কার্যক্রম পরিচালনা করার প্রথম ধাপ বিন সার্টিফিকেট গ্রহণ করা, যেটা হলো মূসক 2.1 এর মাধ্যমে আবেদনের করা হয় এবং জাতীয় মূসক 2.3 একটা বিন সার্টিফিকেট। এরপর আসবে আমাদের আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট ও আউটপুট ভ্যাট। এটা একটি ভ্যাটের খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটা বিষয়, কারণ এটার মাধ্যমে একজন ব্যবসায়ী, একজন ভোক্তা এবং সরকার কিভাবে ভ্যাট দিবে, কিভাবে ভ্যাট সরকারি কোষাগারে জমা হবে, এটা একটা তার আন্তরিকভাবে দুঃখিত। আর আলোচনার মাধ্যমে মধ্যে কারেন্ট চলে গেছে। তো আমাদের এখন যে বিষয়টা আমরা কথা বলতেছিলাম, ইনপুট ভ্যাট ও আউটপুট ভ্যাট, এটা একটি খুবই জটিল প্রক্রিয়া। এর সম্পর্কে একটা আমরা আলাদা প্রেজেন্টেশন তৈরি করবো ইনশাল্লাহ। তো এখানে সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলো দেওয়া হয়েছে: ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট, নেট ভ্যাট। ইনপুট ভ্যাট বলতে আমরা সাধারণত একটা পণ্য বা সেবা বিক্রয়ের সময় গ্রাহকের কাছ থেকে, এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে, যে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান কোনো পণ্য বা সেবা বিক্রয়ের সময় গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ ভ্যাট আদায় করে নেয়, পরবর্তীতে তা সরকারি কোষাগারে জমা প্রদান করে। আর আচ্ছা, এখানে আউটপুট ভ্যাট বলতে আমরা পণ্য বা সেবা বিক্রয়ের সময় গ্রাহকের কাছ থেকে যে ভ্যাট আদায় করে নেই, পরবর্তীতে তার ট্রেজারি বা 9.1 এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করি। আউটপুট ভ্যাট হচ্ছে আমরা যখন কোনো পণ্য বা সেবা বিক্রয় করার পূর্বে বা প্রসেস করার পূর্বে বিভিন্ন উৎস থেকে র মেটেরিয়ালস বা পণ্য ক্রয় করার সময় যে ভ্যাট দিয়ে আসি, সেটা হলো ইনপুট ভ্যাট, যা পরবর্তীতে রেয়াতযোগ্য। এক্ষেত্রে একটা বিষয় জানা থাকা প্রয়োজন যে স্ট্যান্ডার্ড হার বা বাংলাদেশের আদর্শ হার বলতে 15% এক্সপোর্ট বা রপ্তানি ব্যতীত। স্ট্যান্ডার্ড হার ব্যতীত যদি কোনো পণ্য বা সেবা সরবরাহ বা ইস্যু বা বিক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমরা রেয়াত পাবো না বা রিবেট পাবো না, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে যে বিষয়টা আসছে, পেয়েবল ভ্যাট সমান সমান আউটপুট ভ্যাট মাইনাস অ্যালোয়েবল ইনপুট ভ্যাট। তো একটা ছোট উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু স্পষ্ট করার চেষ্টা করব। এখানে আছে একটা উদাহরণ: ভ্যাট গণনার বিবরণ। ক্রয় 1,00,000 টাকা কোনো পণ্য ক্রয় করা হয়েছে, প্লাস সঙ্গে 15% ভ্যাট, যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড রেট 15% ভ্যাট দিয়ে একটা পণ্য ক্রয় করা হয়েছে। সুতরাং 1,00,000 টাকার পণ্য সঙ্গে 15
ভ্যাট 15,000, তাহলে ভ্যাট সহ একটা পণ্য ক্রয় করা হয়েছে 1,15,000 টাকা এবং বিক্রয় বিক্রয় করা হয়েছে 2,00,000 টাকা। কারণ একটা পণ্য ক্রয় করার পর পণ্যটা প্রসেস, ট্রান্সপোর্ট জনিত বিভিন্ন সংযোজিত মূল্য অ্যাড হবে, এর সঙ্গে প্রফিট থাকবে, তারপরে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ বা অপচয় থাকবে, তারপর বেতন থাকবে, আদার্স বিভিন্ন ধরনের খরচ একটা পণ্য উপর অ্যাড হবে, যেটা সংযোজন মূল্য বলা হয়। এরপর এর উপর একটা বিক্রয় পর্যায়ে ভ্যাট নির্ধারণ হবে, যেটা 15% বলা হবে। তাহলে এখানে 2,00,000 গুণ 15% সমান সমান 30,000 টাকা আউটপুট ভ্যাট আসছে। তাহলে পরিশোধযোগ্য ভ্যাট 30,000 টাকা মাইনাস 15,000 টাকা সমান সমান 15,000 টাকা। এখানে যে 15,000 টাকা আসছে মানে নিট পেবল ভ্যাট, এই বিষয়টা একটু বলি। আমরা কোনো পণ্য যখন ক্রয় করব, মানে একটা ব্যবসায়ী বা একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো একটা কাঁচামাল বা প্রোডাক্ট ক্রয় করবে, ক্রয় করার সময় যে ভ্যাটটা দিয়ে আসবে, ওই পণ্যটা স্ট্যান্ডার্ড রেটে বিক্রির পর যে ভ্যাট আদায় করবে, সেই আদায় থেকে ওই আগে যে অগ্রিম যেই টাকাটা পরিশোধ করে আসছে ওটা মাইনাস করবে। মাইনাস করার পর যে অবশিষ্ট টাকা থাকবে সেটা এ চালান বা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করবে এবং পরবর্তীতে তার 9.1-এ 9.1-এ ইম্পোর্ট করে মানে একটা স্টেটমেন্ট রেডি করবে। তো এটা হলো ভ্যাট পরিশোধযোগ্য ভ্যাট, হলো নিট ভ্যাট 15,000 টাকা এখানে বোঝানো হয়েছে। এটা একটা জটিল বিষয়, কারণ এখানে ছোট করে দেওয়া হয়েছে, কারণ যদি কোনো পণ্য বা ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্য আমদানি করে, আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের খরচ আছে, যেমন অগ্রিম এটি টাকা পরিশোধ করে আসে, ভ্যাটের টাকা পরিশোধ করে আসে, সিডি কাস্টম ডিউটি, আরডি রেগুলেটরি ডিউটি, এ ধরনের বিভিন্ন খরচগুলো কাস্টমসে পরিশোধ করে আসে, যা পরবর্তীতে পণ্য প্রসেস বা বিক্রয়ের সময় ভোক্তাদের কাছ থেকে বা পরবর্তী ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে নিট প্রদেয় ভ্যাটটা জমা দেয়, আর বাকি টাকাটা রেয়াত বা রিভেট গ্রহণ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী যে বিষয়টা আসবে, বাংলাদেশের ভ্যাট হার। আমরা হয়তো আগেই একটু ধারণা পাইছি বাংলাদেশের ভ্যাট হার বা স্ট্যান্ডার্ড রেট 15%। অধিকাংশ পণ্য বা সেবার ক্ষেত্রেই প্রযোজ্য স্ট্যান্ডার্ড রেট, কারণ বাংলাদেশে 15%-এর অধিক ভ্যাট হার হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত, কারণ সর্বোচ্চ রেট হলো 15%। এই শুল্ক অধিক হইতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সম্পর্ক শুল্ক থাকতে পারে, কিন্তু ভ্যাট হার 15%-এর উপর যাবে না। কিন্তু হ্রাসকৃত হার, বাংলাদেশের 15% স্ট্যান্ডার্ড হার ব্যতীত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পণ্যের হ্রাসকারী হারও প্রযোজ্য রয়েছে, যেগুলো এসআরওর মাধ্যমে বা কিছু স্থায়ীভাবে দেওয়া হয়েছে। যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে, কমার্শিয়াল ইম্পোর্টার ব্যবসায়ীদের ক্ষেত্রে 7.5%-এর ভ্যাট হার, যা আগে ছিল 5%, বর্তমানে 7.5%। এরপর আছে হলো যোগানদার, যা বর্তমান 10%, যা আগে ছিল 7.5%। এছাড়া 2%, 5%, আদার্স বিভিন্ন হারে ভ্যাট হার প্রযোজ্য আছে। কিন্তু এক্সপোর্ট ব্যতীত, এক্সপোর্ট জিরো রেট, এক্সপোর্ট ব্যতীত যদি স্ট্যান্ডার্ড রেটের নিচে কোনো সেল করা হয় বা কোনো পণ্য ইস্যু করা হয়, সেক্ষেত্রে আমরা রিবেট বা রিয়াত পাবো না, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান রিয়াদের আওতায় আসবে না। অব্যাহতি প্রাপ্ত পণ্য, কিছু পণ্য বা সেবা ভ্যাট মুক্ত এক্সাম্পটেড সাপ্লাই হিসেবে বিবেচিত। ভ্যাট আইনের প্রথম শিডিউল অনুযায়ী যে পণ্য বা সেবা চিহ্নিত করা হয়েছে, সেই পণ্য বা সেবা সকল ক্ষেত্রেই ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। যেমন বিশেষ করে কৃষিজাত পণ্যগুলো সাধারণত ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈহিক মানে আমাদের জীবন পরিচালনার জন্য যে পণ্যগুলো প্রয়োজন, সেগুলোই ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত হয়ে থাকে, যা বিভিন্ন সময় এসআরওর মাধ্যমে অব্যাহত দেয়া হয়। টার্নওভার কর, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে টার্নওভার কর প্রযোজ্য হতে পারে। টার্নওভার কর একটা একটু আলাদা বিষয়।
যা আমরা পরবর্তীতে আলোচনা করব। টার্নওভার এটা হলো ৩ মাস পর পর রিটার্ন সাবমিট করতে হবে এবং এর ভ্যাট হার হলো ৪%। নির্দিষ্ট কিছু সীমা আছে, এই সীমার ভিতর অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত হলে সাধারণত বাংলাদেশে ৫০ লক্ষ টাকার অধিক এবং ৩ কোটি টাকার নিচে যদি বাৎসরিক টার্নওভার বা অর্থনৈতিক লেনদেন হয়, সেক্ষেত্রে টার্নওভার সার্টিফিকেট ব্যবসায়ী সংরক্ষণ করে, যা এনবিআর থেকে প্রদান করা হয়। এরপর আসবে গুরুত্বপূর্ণ ভ্যাটের নথিপত্র। ভ্যাটের নথিপত্র অনেকগুলো আছে। প্রধান কিছু নথিপত্র হলো বিন নাম্বার বা বিন সনদপত্র, নিবন্ধনের প্রমাণপত্র যেটা বলা হয়, মূসক 6.3, এবাদেও বিভিন্ন আছে মূসক 4.1, 4.2, 4.3, 4.4, তারপরে 6.1, 6.2, মূসক 6.3, 6.4, আদার্স আরো অনেকগুলো মূসক ফর্ম আছে। ক্রয় ও বিক্রয় রেজিস্টার, যেটা ক্রয় রেজিস্টার হলো 6.1 এবং বিক্রয় রেজিস্টার 6.2। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্রয় ও বিক্রয় রেজিস্টার 6.2.1 রেকর্ড সংরক্ষণ করতে হয়। ভ্যাট রিটার্ন যেটা 9.1 আমরা বলছি, যেখানে নিয়মিত দাখিলযোগ্য রিটার্ন ফর্ম, যেটা নিয়মিত মানে প্রত্যেক হলো কর মাস শেষ হওয়ার পর পরবর্তী মাসের মানে প্রত্যেক কর মাসের প্রথম থেকে শেষ ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত যে ব্যবসায়িক কার্যক্রম সংগঠিত হয়, তার পরবর্তী মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় থাকে রিটার্ন সাবমিট করা। ১৫ তারিখ যদি সরকারি ছুটি হয়, সেক্ষেত্রে পরবর্তী কার্য দিবসে এটা অবশ্যই সাবমিট করতে হবে, না হলে জরিমানার আওতায় আসবে। বর্তমানে যেটা ২০০০ টাকা জরিমানা আওতা মানে প্রদান করতে হয়। এরপর ক্রেডিট নোট, ডেবিট নোট, এগুলা বিভিন্ন মূসক ফর্ম, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। ক্রেডিট নোট, ডেবিট নোট হলো 6.7 এবং 6.8। তারপর ভ্যাট চালান বা অন্যান্য সকল সংশ্লিষ্ট হিসাব সংরক্ষণ, এটা পর্যায়ক্রমে জানতে পারবো। এরপর মূল বিষয়, ভ্যাটের মূল বিষয়গুলো আমরা উপরে আলোচনা করছি, আর একবার আলোচনা করি। মূল বিষয় হলো ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এটি একটি পরোক্ষ কর ব্যবস্থাপনা। এনবিআর পরিচালনা করে। জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট আইন বাস্তবায়ন ও তদারকি করে, যা আমরা পূর্বে আলোচনা করছি। ব্যবসায়ী সংগ্রহ করে, নিবন্ধিত ব্যবসায়ী ভ্যাট সংগ্রহ করে ভোক্তাদের কাছ থেকে, এবং ভোক্তাদের কাছ থেকে সংগৃহীত ভ্যাট চালান বা ট্রেজারির মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন এবং ভোক্তা বহন করে। ভোক্তা বহন করে বলতে ভ্যাটের প্রকৃত বোঝা বহনকারী হলো একজন ভোক্তা, কারণ একটা পণ্যের চূড়ান্ত ব্যবহারকারী, পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী হলো একজন ভোক্তা। সাধারণ হার বাংলাদেশে বর্তমান এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড হার হলো 15%, বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভ্যাট হার 15%। পেয়েবল ভ্যাটের সূত্র আউটপুট ভ্যাট মাইনাস অ্যালোয়েবল ইনপুট ভ্যাট মাইনাস পরিশোধযোগ্য ভ্যাট। তো এখানে আমরা জানলাম সঠিক ভ্যাটের জ্ঞান ও অনুশীলন একটি স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করে। অবশ্যই ভ্যাটের পূর্ণাঙ্গ জ্ঞান এবং আইন কানুন থাকলে একজন ব্যবসায়ী সঠিকভাবে ভ্যাটের কার্যক্রম সম্পন্ন করবে এবং একজন ভোক্তা তার ভ্যাট সংক্রান্ত অধিকার নিশ্চিত করবে। তো আমাদের অবশ্যই বর্তমানে সকলেরই ভ্যাট সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তাহলে আমাদের ক্লাস এখানে শেষ হইল। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে খুবই অল্প পরিসরে ভ্যাট সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা ভ্যাটের বিভিন্ন বিষয় পয়েন্ট আকারে এবং নির্দিষ্ট ধারা অনুযায়ী একটা করে প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি একজন স্টুডেন্ট, কথা বলার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতেই পারে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।